There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy. বহু যুগ আগেই এই কথা বলে গেছেন শেক্সপিয়ার। শুধু উনি নন, বিভিন্ন সময়ে বিভিন্ন জ্ঞানী মানুষ স্বীকার করেছেন যে আমাদের চিন্তা ভাবনার বাইরেও এমন অনেক কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু আমরা তো আধুনিক মানুষ, আমরা এসব এখন কেন মানব? তাই মাঝে মধ্যেই কিছুটা গোঁয়ার্তুমির জন্যই মানুষ অপ্রত্যাশিত ব্যাখ্যাহীন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। আজ এই রকমই একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, প্রদীপ্ত দের লেখা কানি ঝুকমার টিলা। Tales Island. বাগমারির মোড়টা পেরোতেই হঠাৎ ধুলোবালি উঠতে শুরু করলো। ত্রিপুরার ধলাই অঞ্চলটা পাহাড় আর জঙ্গল বেষ্টিত। সূর্যাস্তের পড়ন্ত আলোয় কমলা রঙের ধুলোর ছড়ে ক্রমশ ঝাপসা হয়ে আসছে আমাদের গাড়ির উইন্ডস্ক্রিনটা। ড্রাইভার পাহাড়ি ছেলে বিজেন অদম্য জেদে তবু গাড়িটা চালিয়ে যাচ্ছে। তবে তার প্রচেষ্টাও হাঁটু মুড়ে বসে পড়ল আমবাসা অব্দি এসে। আমবাসা বেশ বড় জনপদ, ধলাই জেলার সদর ও প্রধান শহর। আমবাসা বাজারের কাছে এসে সে প্রস্তাব দিল, আর চালাইতে পারুম না, আমবাসা গেস্ট হাউসে আজকে রাত্রে থাইকে যাবেন নি? মনে মনে ভাবলাম প্রস্তাব কিন্তু মন্দ না। এই ঝড় শেষ হতে হতে সন্ধে হয়ে যাবে, তারপর আবার পাহাড়ি পথে আগরতলা ফেরার ঝুঁকি নাই বা নিলাম। তাছাড়া দীর্ঘদিন চাকরি সূত্রে বিভিন্ন ফরেস্ট গেস্ট হাউসে এমনিতেই থাকতে হয়। অগত্যা গাড়িটা সেই দিকেই নিয়ে যেতে বললাম। বিজেন সেই ধুলোর ঝড় ভেদ করেই ধলাই নদীর পাশ বরাবর চলতে লাগলো। ঝড়ের প্রকোপে দৃষ্টিশক্তির সাথে অনুমান শক্তি মিশিয়ে গাড়ি চালিয়ে এক জায়গায় থামলো বিজেন। একচালা পাকা একটা বাড়ি, বাড়ির সামনে এবং পেছনে অফুরন্ত জায়গা নিয়ে তৈরি এই গেস্ট হাউস। সামনের জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে বিজেন আর আমি গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলাম। এদিকে ঝড়ের প্রকোপ ক্রমশ বেড়েই চলল। গেস্ট হাউসের দায়িত্বে আছে সুপ্রিয় বলে একটি ছেলে, লম্বা এবং রোগা করে ছেলেটি। নামটা বাঙালি হলেও চেহারা পুরোপুরি ট্রাইবাল ছেলেদের মতো। ছোট ছোট চোখ এবং কোঁচকানো চুল, নাকটা ভোঁতা এবং মুখটা চওড়া টাইপের। ছেলেটি বেশ অমায়িক। যেতেই আমার হাত থেকে ব্যাগটা নিজে নিয়ে নিল, ঘরের ভেতরে ঢুকে বেতের চেয়ারটা এগিয়ে দিল। তারপর এক গ্লাস জল দিয়ে বাইরে যেতেই কি যেন ফিসফিসানি শুরু করলো। আমি চেয়ার ছেড়ে উঠে বাইরে গেলাম। ড্রাইভার বিজেন কিছু একটা স্থানীয় ভাষায় বলে চলেছে। আঙুলটা রাস্তার উপরের দিকে তোলা না? সুপ্রিয়র মুখে চোখে সেই কথার অসম্মতির চিহ্ন। আমি যেতেই দুজনে থমকে গেল। খুব দ্রুত কথাবার্তা চলার জন্য কিছু বুঝতে পারলাম না। শুধু শেষের দিকে সুপ্রিয়র হাত নেড়ে প্রবোধ বাক্যটুকু কানে এলো, কিছু হইতো না, থাইকা যাও, কিছু হইতো না। আমি সামনে যেতেই বিজন খুব কাতরভাবে অনুরোধ করলো, কাছেই আমার পিসাতো ভাই থাই, আপনি যদি অনুমতি দেন তাহলে হেগিন রাত্রি থাই, কালকা সকাল 7টার মধ্যে আইয়া পড়ুন।
এমন কাতর অনুরোধে সচরাচর না বলা যায় না। তাছাড়া সকাল 7টার আগে আমি বেরোতেও পারবো না। অবাক হয়ে বললাম, এত ঝড়ে কিভাবে যাবে? ঝড়টা তো বেড়েই চলেছে। ও ঠিক চলে যেমন যাবে। ঘাড় নেড়ে বললাম, ঠিক আছে যাও, কিন্তু সকালে ঠিক সময় মতো যেন চলে এসো। অনুমতি পেতেই বিজেন ঠিক স্কুল পালানো ছাত্রের মতো যেন নিমেষে উধাও হয়ে গেল। আমার বিজেনের সেই আচরণ বড় অদ্ভুত লাগলো, যার ব্যাখ্যা অবশ্য কিছুক্ষণ পরেই পেলাম। সুপ্রিয় রাতের খাবার আনতে চাইলে আমি বললাম, কষা করে মুরগির ঝোল রাঁধতে। এসব অঞ্চলে রুটির প্রচলন কম, তাই বলে দিলাম সঙ্গে ভাত আর অল্প স্যালাড হলেই চলবে। সুপ্রিয়র কেন জানি না আমার খাবারের মেনু ঠিক পছন্দ হলো না। এ নিয়ে বিনিয়ে কোনোভাবে সে আমাকে ডাল ভাত নিরামিষে বেঁধে রাখতে চাইছে। ঝড়ের অজুহাত দেখিয়ে বলল মুরগির মাংস নাকি নাও পাওয়া যেতে পারে। আমিও প্রত্যুত্তরে বললাম, এখন বাজে কটা? 6:45 মতো, আর ঝড় আর বড় জোর 1 ঘন্টার মতো, তারপরেও সব পাওয়া যাবে। আর না হলে আমি না হয় গাড়ি চালিয়ে সব কিছু নিয়ে আসব। শেষের কথাটুকু শুনে সুপ্রিয় আসল প্রসঙ্গে এলো। ডান হাত দিয়ে মাথার পেছনটা চুলকোতে চুলকোতে বলল, মানে কইতাছিলাম, জায়গাটাতে কি আমিষ খাওয়া উচিত হইব? এগি নাইয়া আমিষ খাইয়া আজাইরা বিপদে যদি পইরা যান, তাই কইতাছিলাম। কিরকম বিপদের কথা বলছে বলো তো? ওই টিলার উপর এক বুড়ি থাহে, হেরে এলাকার সবাই ডরায়। এর শরীরেই নাকি প্রেতাত্মার বাস। আমার ঠিক জানা নাই, তবে আমিও মাইনা চলি। আমিষের গন্ধে নাকি হের ঘরে প্রেতাত্মা জায়গা উঠে। টাটকা রক্তে 7 পাউন্ডের লাগি প্রেতাত্মা জায়গা যায়। রাখবো না হাসবো বুঝতে পারলাম না। গম্ভীর হয়ে বললাম, তুমি নিজে কোনোদিন কিছু দেখেছো? আইকে আমি তো রাইতে চইলা জায়গা, ফের ভুর ভুর আইয়া পড়ি। আমারও একটু ডর লাগে, তাই। কথা কেটে নিলাম বিরক্ত হয়ে। সংযত হয়ে বললাম, কিচ্ছু হবে না, তুমি আমার জন্য মুরগি রান্না করো। প্রেতাত্মা ধরলে তো আমাকেই ধরবে নাকি? হাতে 300 টাকা গুঁজে দিয়ে কিছু জল খাবারও আনতে বলে ওর কোনো কথাতেই ইচ্ছে করে কোনো কর্ণপাত করলাম না। সুপ্রিয় 5 সেকেন্ড দাঁড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করেও বলতে পারল না। আমি আমার কাজের ব্যস্ততা দেখাতে লাগলাম। মোবাইল ল্যাপটপ দুটোকেই চার্জে বসানোর উদ্যোগ নিলাম। মনে মনে ভাবলাম, আচ্ছা ফেসবুকে এরকম একটা আপডেট দিলে কেমন হয় যে আজ রাত্রে আমি ফেসবুক লাইভে আসবো প্রেতাত্মাকে নিয়ে। তারপর মনে মনেই ফিক করে হেসে উঠলাম। ঝড়ের সাথে বৃষ্টির সঙ্গ তো লেগেছে বাইরে। বাড়ির এক সাইডের টিনের চালে বৃষ্টি ফোটার আওয়াজ যেন তারই জানান দিচ্ছে। বেশ ভালো লাগছে। মোবাইলে কিছু গানও চালিয়ে দিলাম মেজাজে বাড়তি পালিশের জন্য। सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में। 10টা মিনিট এভাবে কেটে গেল। তারপর হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল। আমি চট করে মোবাইলের গানটা বন্ধ করি টর্চটা চালিয়ে দিলাম। চার্জ আছে প্রায় 82%। বাইরে উঠোনে গিয়ে লাইট ধরে বিশেষ কিছু সুবিধে হলো না। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর তার ছাট আসছে গায়ে। ভেতরে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, সুপ্রিয় নিশ্চয়ই মোবাইল আছে। ইস, নাম্বারটা থাকলে খুব সুবিধে হতো।
বিজেনের মোবাইলে ফোন করলাম, যদি ওর কাছে থেকে থাকে। The person whom you're trying to reach is currently unavailable. কিন্তু না, ফোনে ওকে পাওয়া গেল না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি কেটে গেল। এবারে বেশ অসহ্য লাগছে। ছেলেটা করছেটা কি এতক্ষণ? সহ্যের সীমা পেরোচ্ছে। সারা ঘরে পায়চারি শুরু করে দিলাম উত্তেজনায়। স্থির করলাম কালকেই আগরতলা ফিরে ওর নামে রিপোর্ট করব। পরক্ষণেই ভাবলাম সেও তো কালকের ব্যাপার, আজ রাতটাই বা কাটায় কি করে। বৃষ্টি অনেকটাই কমেছে, 1 ফোঁটা 2 ফোঁটায় বিদায়ের ইঙ্গিত জানাচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ বাইরে বাসনের আওয়াজ পেলাম। ঘর পেরিয়ে উঠোন, যার বাঁদিকে টিনের চালের রান্নাঘর। আওয়াজটা সেদিক থেকেই আসছে। 1 পা 2 পা করে এগিয়ে গেলাম। এমন পরিবেশে ভয় না লাগলেও একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। রান্নাঘরের ভেতরটা জমাট অন্ধকার। হঠাৎ একটা সাদা কালো বেড়াল রান্নাঘরের ভেতর থেকে ছুটে পালালো। মোবাইলের আলোটা সামনে মেলে ধরতেই বুকটা ধক করে উঠল। একজোড়া জ্বলন্ত চোখ হঠাৎ মুখের সামনে। সুপ্রিয়! নিশ্চিন্ত হলাম এটা সুপ্রিয়ই। বেড়ালকে মারতে গিয়ে বেড়াল লাফিয়ে কটা বাসন ফেলে দিয়েছে। রেগে আমি কাঁই হয়ে গেলাম। এ কি, রান্নাঘরে এরকম চোরের মতো কেন ঢুকেছ? কি করছিলে এতক্ষণ? ছিলেই বা কোথায়? সুপ্রিয়র গলাটা মিয়ে গেল। বলল, আইকে মাংস তো ভালো কইরা রাঁধতে জানতাম না, তাই মারেরিয়া রান্না করাইয়া লইয়া আইয়া বসি। বিলাটারে মার না দিলে হইব না, বেটা বড্ড পাজি। ওর কথাবার্তায় তেমন আমল না দেওয়ায় ও নিজেই বলল, আপনার মুড়ি আর গরম সপও লইয়া আইছি, অক্ষণই দিতাছি। সুপ্রিয় ছেলেটা সত্যিই মাংস রান্না করতে পারে না, নাকি এখানে রান্না করতে চাইল না? বোঝা গেল না ব্যাপারটা। বিরক্তিতে ভাবতেও ইচ্ছে করছে না। যাকগে যাক, রান্না মোটামুটি ভালো হলেই খাওয়া যাবে, এই তো ব্যাপার। জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বাড়ি কোথায়? হয়তো বাজারের লগে লগেই। মাংস বাড়িতে দিয়া আমি বাকি জিনিস লইয়া নিলাম। রাইতে আর ভেজাল নাই, শুধু গরম ভাত কইরা লইলেই চলবো। এরপর আমি আমার ঘরে চলে এলাম। কিছুক্ষণ পরেই সুপ্রিয় গরম চপ মুড়ি নিয়ে একটা কুপি জ্বালিয়ে দিয়ে গেল। খানিক পরে চাও এলো, শুধু কারেন্টটাই যা এলো না। রাত 10টার সময় বাইরে বেরিয়ে দেখলাম মাথার ওপর পরিষ্কার মেঘমুক্ত আকাশ। কালপুরুষের প্রতিটা তারাই পরিষ্কার বোঝা যাচ্ছে। শহরে এখন এমন দৃশ্য কোথায়? গ্রামের দিকে হয়তো বা দেখা যায়, কিন্তু আজ লোডশেডিং এর রাতের মতো আশা করি অন্যান্য দিনে দেখা যাবে না। আকাশ দেখতে দেখতে চোখ গিয়ে পড়লো রাস্তার ওপারে টিলার ওপর। বাড়িটা 2টো টিলার মধ্যবর্তী জায়গায়। সামনের টিলার পরে একটা 6 ফুটের রাস্তা পেরোলেই গেস্ট হাউসের সীমানা। তবে আলাদা করে কোনো তেমন সীমানা নির্ধারিত নেই। কয়েকটা গাছ দিয়ে সামনেটা শুধু ঘিরে রাখা আছে। আর একটু এগোতেই উঠোনে ঠিক মাঝখানে রাখা আছে একটা তুলসী মঞ্চ। যদিও তুলসী গাছ নেই, বা থাকলেও হয়তো অনেক আগেই মারা গেছে। 2 দিন আগেই পূর্ণিমা গেছে। কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার চাঁদের আলোয় চারিপাশের অনেকটাই উদ্ভাসিত।
আবার সেই সামনের টিলার দিকে তাকালাম। টিলাটার উচ্চতা মেরে কেটে 15 মিটারের কাছাকাছি হবে। টিলার মাথায় বাঁদিক ঘেঁষে আড়াআড়ি করে দেখা যাচ্ছে একটা কুঁড়ে ঘর। দূর থেকে যতদূর মনে হচ্ছে মাটির ঘরের উপরে তাল বা খেজুর পাতার ছাউনি দেওয়া আছে। এত অন্ধকারেও ঘরের মধ্যে থেকে কোনো মোম বা কুপির আলোর চিহ্ন মাত্র দেখতে পেলাম না। কৌতূহলবশত এগিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সুপ্রিয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা সুপ্রিয়, তুমি কি টিলার ওপরের ওই কুঁড়ে ঘরটার কথা বলছিলে? রান্নাঘর থেকে কুপির আলোয় সুপ্রিয়র মুখের অর্ধাংশে আলো পড়ছে, বাকি অর্ধেক অন্ধকার। ভাতের হাঁড়ির ঢাকনাটা চাপিয়ে দিয়ে মুখটা গম্ভীর করে সে বলল, অখন আর এসব আলোচনা কিটা করবেন? না করণই মঙ্গল। শুনি না, এমন অন্ধকার রাতে ভূতের গল্প শোনার মজাই আলাদা। মজা? এটা কোনো মজা নয়। মজা কখন সাজা হইয়া যাইব জানতে পারবেন না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, একদম অল্প করেই না হয় বলো। কি তার কহনের আছে? টিলার উপর একখান বুড়ি থাকে, এক কান চোখ কানি, তাই নাম কানি ঝুকমা। ঝুকমা মানে কি তা জানেন? কবরকে ডাইনি বুড়ি, বুঝছেন নি? আমিও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে স্থানীয় ভাষায় বললাম, এরপর এই বুড়িটারে সবাই ভয় পায় কেন? ডর লাগবো না? হেইর একখান পোলা ছিল আধ পাগলা, ঘুইরা ঘুইরা খাওন চাইতো বাড়ি বাড়ি। তা হেই পোলাটা আধকা কইরা উধাও হইয়া গেল গিয়া, কোনো খানে খুঁজা পাওয়া গেল না। হয়তো কোথাও পালিয়ে গেছে, অথবা কেউ কিডন্যাপও তো করে নিয়ে যেতে পারে। বাচ্চা পোলা নাকি, 25-30 বছর বয়স। শুধু হেই না, অনেককাল আগে বুড়ির স্বামীও একেবারে এরকম উধা হইয়া গিয়েছিল গিয়া। কানির বাসায় গেলেও কানিরে দিনের বেলা দেখন যাইব না। বাজার নাই, রান্না নাই, বাইসা আইসে কি কইরা কেউ কইতে পারবো না। অথচ মাঝ রাইতে নামে শুনছি, হেই রে যারা দ্বারা দেখছে সবটি পাগল হইয়া গেছে গিয়া। কানি ঝুকমার কাহিনী শুনলাম, তবে কেন জানি না ঠিক ভয় পেলাম না। গ্রাম বাংলায় এরকম প্রচুর কাহিনী বাতাসে ভেসে বেড়ায়। ঝিঁঝি পোকার ডাকের মাঝে মাঝেই অন্ধকার ঘরের চাল থেকে অদ্ভুত একটা কর্কশ ডাক শোনা যাচ্ছে। সুপ্রিয় বলল, আওয়াজটা নাকি তক্ষকের। কথাটা শুনে একটু ভয় লাগলো বই কি। আসলে ভূত প্রেতের থেকে জংলি জীবজন্তুর ভয় আমার বরাবরই একটু বেশি। গরম ধোঁয়া ওঠা সরু চালের ভাত আর দেশি মুরগির ঝাল ঝাল মাংসের ঝোল, উফ, রাতের খাওয়াটা তোফা হয়েছে। সুপ্রিয় রাত 11:15 পাশের দরমার ঘরে শুতে চলে গেল। যাবার আগে দরজাটা সকাল অবধি বন্ধ রাখতে বলল, কোনো কারণেই যেন না খুলি। ঠিক আধ ঘন্টা পর সুপ্রিয় ঘরে কড়া নাড়ল। দরজা খুলতেই ভক করে একটা দেশি মদের তীব্র গন্ধ নাকে এসে ধাক্কা মারল। সুপ্রিয় বেহুশের মতো টলতে টলতে এক বোতল জল এনে দিল। আমিও বোতলটা নিয়ে কোনো কথা না বাড়িয়ে ঘরে ঢুকে গেলাম। বুঝলাম হয়তো সমস্ত ভয় ভুলে থাকার জন্যই ছেলেটা প্রচুর নেশা করেছে। আমারও সারাদিনের ক্লান্তিতে
ঘুম চলে এসেছিল। জায়গাটা পাহাড়ি, মার্চের শেষ দিক হলেও রাতের দিকটা ভালোই ঠান্ডা। দরজার ছিটকিনি আটকে মশারির ভেতর শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো। অচিরেই ঘুমের দেশে যাত্রা করলাম। তখন বেশ রাত। ঘুমের মধ্যেই কেমন জানি এক অস্বস্তি বোধ হতে শুরু করলো। ঠান্ডা আবহাওয়ার মধ্যেই ঘরটা কেমন যেন গরম হাওয়ায় ভরে গেল। অস্বস্তিটা আরো বাড়লো একটা গন্ধে, একটা দম বন্ধ করা আঁশটে গন্ধ। ছটফট করতে করতেই বিছানায় উঠে বসলাম। যথারীতি ঘরের ভেতর এবং বাইরে ঘুটঘুটে অন্ধকার। কুপিটা কোনো এক সময় যেন নিভে গেছে। গরমে দেখলাম একদম ঘেমে নিয়ে গেছি। খাটের বাইরে বেরোলাম জলটা খেতে। মোবাইলের আলোটা জ্বালিয়ে জলটা বোতল খুলে গলায় ঢালতে ঢালতে আবার একটা অস্বস্তি দেখা দিচ্ছে। গলায় জল ঢালার সময় একটা অদ্ভুত অনুভূতি হলো। খাটের মাথার পাশে ওই জানলার পাশের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে একজন, এবং তার নিষ্পলক দৃষ্টি নিবন্ধ রয়েছে ঠিক আমার উপরই। ভাবলাম আশেপাশের কোনো ভবঘুরে হবে হয়তো। গলায় আওয়াজ এনে বললাম, কে 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 ওখানে? ছায়াশরীরটা জানলার আড়ালে চলে গেল। মোবাইলে আলো জ্বালিয়ে দরজাটা খুলে সুপ্রিয়কে ডাকতে গেলাম। ছিটকিনি খোলার সময় সুপ্রিয় সেই সতর্কবাণী মনে এলো। তবুও সাহসে ভয় করে সেসব ভয়ার্ত মেঘ কাটিয়ে এক ঝটকায় খুলে পেলাম ছিটকিনিটা। বেরিয়ে মনে হলো উঠোন থেকে চারপাশটা যেন ঘন কালো কুয়াশার চাদরে আচ্ছাদিত। মোবাইলের আলো সেই অন্ধকার ভেদ করতে পারল না, আর সাথে সেই আঁশটে কুমোর গন্ধ। উঠোনে বেরিয়েই ডান দিকে দরমার ঘর সুপ্রিয়র। ওইটুকু পথ যেতেই মনে হলো যেন খুব ভারী বাতাস ঠেলে সেদিকে যেতে হচ্ছে। দরজায় বেশ কয়েকবার ধাক্কা মেরেও তাকে উঠানো গেল না। বুঝলাম সে নিজেই ফন্দি করেছে যে এমন নেশা করবো যে রাতে যাই হয়ে যাক না কেন কোনো কিছুতেই যেন ঘুম না ভাঙে। ফিরে এসে দরজার দিকে ঢুকতে গিয়ে বুকটা ধড়াস করে উঠল। অন্ধকার পুড়ে সামনে একটা মুখ উদয় হলো। কিছু চাইছেননি? সামনে সুপ্রিয়। ওকে দেখে প্রথমেই যেন ধরে প্রাণ ফিরে এলো, কিন্তু সাথে সাথেই একটা সন্দেহ ভর করলো মনে। সুপ্রিয়র আওয়াজটা যেন মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে। ভুরু কুঁচকে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো ভেতরে ছিলে, আর তোমার দরজাও ভেতর থেকে আটকানো ছিল, তাহলে ওই ঘরের ভেতরে কে? মুখটা অদ্ভুতভাবে বিকৃত করে সুপ্রিয় বলল, Buru kochkai ne aise ten. Buru kochkai sosken. এবারে যেন শুধু সুপ্রিয়র গলা নয়, সুপ্রিয়র গলার পেছনে একটা গ্রাম্য মহিলার চাঁচা ছোলা গলার স্বর, যেন দুজনেই একসাথে বলছে। খানিকটা থমকেই গেলাম। থতমত খেয়ে এক সেকেন্ডের জন্য ভাবলাম, আচ্ছা পুরোটা স্বপ্ন নয় তো। হুড়মুড়িয়ে ঘরের দিকে ঢুকতে গিয়েই ধাক্কা খেলাম। হঠাৎ করে দেখলাম পুরো দেওয়ালটায় কোনো দরজা জানলা নেই, পুরোটাই একটানা দেওয়াল হয়ে গেছে। মনে হলো আচ্ছা আমি কি পাগল হয়ে গেছি? পেছন ফিরে দেখলাম কিচ্ছু নেই, সুপ্রিয় উধাও হয়ে গেছে। আবার ঘরের দিকে ঘাড় ঘোরাতেই দরজা দেখা গেল পরিষ্কার।
ঘরের চৌকাঠ সবে ডিঙোতে যাব, এমন সময় একটা আওয়াজে মনে হলো যেন কানে তালা লেগে যাবে। বিকট একটা হাসির সাথে কান্না মিশ্রিত আওয়াজ। উফ, কান ফেটে যাবে মনে হয়। দুটো কান বন্ধ করার জন্য দুটো হাতের তর্জনী কানের ভেতর ঢুকিয়ে দিলাম। মোবাইলটাও হাত থেকে পড়ে গেল মেঝেতে। যে আলোটা এতক্ষণ জ্বলছিল সেটাও নিভে গেল। আতঙ্কে চোখ বন্ধ করে দিলাম। এইভাবে প্রায় 10 সেকেন্ড অন্ধকারে দাঁড়িয়ে আস্তে আস্তে কান থেকে আঙুল সরালাম। এখন আর কোনো আওয়াজ নেই। চারপাশে জমাট নিস্তব্ধতা। উঠোন থেকে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের এমন রং কোনোদিন দেখিনি আমি। মনে হচ্ছে যেন চাঁদের গায়ে কেউ রক্ত ঢেলে দিয়েছে। আর সেই অভিশপ্ত চাঁদের আলোয় এরপর যে দৃশ্য দেখলাম তাতে শির দ্বারা হিমশীতল হয়ে যায়। তুলসী মঞ্চের আড়ালে ওটা কি দেখা যাচ্ছে? ওটা কি দুটো পা আকাশের দিকে উঁচিয়ে আছে? তুলসী মঞ্চের আড়ালে যেন কেউ শীর্ষাসন করছে। মস্তিষ্ক এবং শরীর আর এগোতে চাইছে না। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতে চাইছে। বুঝতে পারছি চারপাশে এক বিভ্রমের সৃষ্টি হচ্ছে। এর থেকে ঘর অনেক বেশি সুরক্ষিত হবে, কিন্তু অবাধ্য পা যেন শরীরটাকে সেই দিকেই টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে পাটাকে কোপ দিয়ে দিই, কিন্তু সে উপায়ও নেই। তুলসী মঞ্চের পাশ দিয়ে আস্তে আস্তে করে পেছনে গেলাম। হৃৎপিণ্ডের ভেতরে যেন কেউ হাতুড়ি মারছে। তুলসী মঞ্চের পেছনে এক বয়স্ক স্বল্প উচ্চতার মহিলা দু হাতের ওপর ভর করে উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন। মহিলার পরনে শুধু জড়ানো রয়েছে কাপড়, যেটা কোঁচা করে হাঁটু অব্দি আটকানো। ধীরে ধীরে চোখ নিচের দিকে নামালাম। হঠাৎ সেই দৃশ্য দেখে ভয়ে হৃৎপিণ্ড স্তব্ধ হওয়ার জোগাড়। মহিলা দাঁতে করে আটকে আছে একটা রক্তমাখা বেড়ালের দেহাংশ। দেহের অংশটুকু দেখেই মনে হলো কয়েক ঘন্টা আগে দেখাই সেই বিড়ালটা না। উল্টো মুখ করা সেই ট্রাইবাল মহিলার একটা চোখ সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। অত আতঙ্কের মধ্যে নামটা ঠিক মনে পড়ল না, কিন্তু মনে পড়ল সুপ্রিয় বলেছিল মহিলা কানী, অর্থাৎ তার একটা চোখ অন্ধ। মুখে থাকা বিড়ালটার দেহাংশ থেকে রক্ত গড়াচ্ছে। সেই রক্ত মহিলার নাকের দুপাশ দিয়ে গড়িয়ে আসছে উল্টোনো দুটো চোখে। তারপর চোখ হয়ে কপাল বেয়ে সেই রক্ত পড়ছে মাটিতে। এমন দৃশ্য দেখে আমার সর্বাঙ্গে কাঁপন ধরে গেল। এমন ভাবে দুটো পা কাঁপতে লাগলো যেন ভারসাম্য হারিয়ে যে কোনো মুহূর্তে পড়ে যাব। মহিলা উল্টো থাকা অবস্থাতেই মুখ থেকে এক হাতে বিড়ালের দেহাংশ হাতে নিয়ে দাঁতে চেপে বলল, আইবানি আমাগো বাসায়, আইবানি। আমি দেখলাম মহিলা এক হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি স্বাভাবিকভাবে চৈতন্য হারিয়ে ফেলেছি। আশেপাশের সবকিছুকেই তখন বিভ্রম বলে মনে হচ্ছে। এক মুহূর্তে এই মনে হচ্ছে মায়া, পর মুহূর্তেই মনে হচ্ছে যেন প্রেতাত্মার মায়াজাল। আমাকে বাসায় আসার নিমন্ত্রণ দিয়ে
কানে ঝুকমা বেড়ালের দেহাংশ আবার ঢুকিয়ে দিয়েছে তার দুই দাঁতের ফাঁকে। এরপর দুটো হাতের উপর ভর করে উল্টো হয়ে পেছনের দিকে হাঁটতে শুরু করলো। সারা গায়ে কাঁটা দেওয়া সেই চলনের মাঝেই একটা হাত তুলে ইশারায় ডেকে বলল, আইয়ো আইয়ো আমাগো সঙ্গে আইয়ো। আমি প্রাণপণে চাইছি পিছিয়ে যেতে, কোনো রকমে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু আমার বেয়াদব পা দুটো ওর ডাকে সাড়া দিয়ে এগোতে লাগলো। আমি চেঁচাতে চাইলাম, গলা থেকে একটু স্বর বের করতে পারলাম না, যেন পুরো বোবা হয়ে গেছি আমি শরীরটাকে পেছনে টানছি, কিন্তু পা দুটো ক্রমেই এগিয়ে চলেছে। রাস্তা পার হয়ে সেই কানি মহিলা টিলার ধাপ বেয়ে বেয়ে উল্টোনো হয়ে উঠতে লাগলো। আমিও রাস্তা পেরিয়ে টিলার দিকে পা বাড়ালাম। কানে ঝুকমা তরতরিয়ে উঠে যাচ্ছে টিলায়, আমিও পা টেনে টেনে উঠতে লাগলাম। এমন সময় একটা জোরালো আলো এসে পড়ল টিলায়। তারপর আমার শরীর হয়ে সেই আলো গিয়ে পড়ল কানে ঝুকমার শরীরে। কানে ঝুকমার হাসি হাসি মুখটা মুহূর্তে ভরে গেল নিষ্ঠুরতায়। রাগের মাথায় তার উল্টোনো পা দুটো সজোরে এসে মারল আমার বুকের পাঁজরে। আমি টিলার উপর থেকে ভারসাম্য হারিয়ে গড়াতে গড়াতে শুধু একটা আর্ত চিৎকার আওয়াজ শুনতে পেলাম। তারপর মাথায় এমন আঘাত লাগলো যে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর মুখের ওপর ক্রমাগত যেন জলের ছিটা অনুভব করলাম। সুপ্রিয় আতঙ্কিত গলায় ডেকেই চলল, স্যার, ও স্যার, 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 চোখ খুলুন, ও স্যার। চোখ খুললাম। একটা বড় কমান্ডার টর্চের আলোয় সুপ্রিয়র মুখটা দেখেও কেমন যেন আঁতকে উঠলাম, চেঁচিয়ে উঠলাম, সরে যাও, চলে যাও, চলে যাও সামনে থেকে। সুপ্রিয় আমার ভয় পাওয়ার তীব্রতাটা হয়তো বুঝেছিল, তাই কোথাও না গিয়েই সে বলল, ঝুঁকমার চলে গেছে স্যার, কিন্তু আজকা আপনি তো নিজেরে শেষ করণের লইগা ঝুমার টিলায় উইঠা গেছেন কি করতে? দেখছেন নি ঝুঁকমার চেহারাটা? সেই চেহারা আমি আর মনে করতে চাই না। নিজের পায়ে ভর দিয়ে উঠতে চাইলাম, পারলাম না। বুঝলাম পায়ে বেশ গুরুতর আঘাত পেয়েছি। মাথার একপাশে ফেটে রক্ত পড়ছে, সেটাও ভালোই বুঝতে পারছি। সারা গায়ে যেন বিষ ব্যথা উঠেছে। সুপ্রিয়র কাঁধে ভর দিয়ে ভেতরে উঠোনে এসে পৌঁছলাম। তারপর ভেতরে খাটের ওপর বসে সুপ্রিয়কে জিজ্ঞেস করলাম, হ্যাঁ এখন কটা বাজে? জি 3:30। সেই রাতে আর শুতে পারলাম না, বস্তুত ঠিক মতো বসতেও পারলাম না। আমি আর সুপ্রিয় দুজনে ঘর বন্ধ করে শুধু ভোরের অপেক্ষা করতে লাগলাম। আকাশ ফর্সা হলো 4:30টার পর থেকে। আকাশের মতো মনের ভেতর থেকেও যেন কানে ঝুকমার আধার ঘন ছায়া কিছুটা কমল। সুপ্রিয় চা করে আনলো, দুজনে মিলে চাটা খেয়ে নিলাম। তখনও আমি পুরোপুরি প্রকৃতিস্থ হতে পারিনি। বিজেন গেস্ট হাউসে ঢুকলো 7:10। আমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। এই জায়গায় আর একটা মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না আমার।
গাড়ি স্টার্ট দিল। ফেরার সময় আর চোখে একবার টিলার দিকে চেয়েই চোখটা নামিয়ে নিলাম ভয়ে। আগরতলা পৌঁছেই গাড়ি নিয়ে গেলাম হসপিটালে। ডাক্তার দেখে বেশ কয়েকটা টেস্ট দিল ও একটা টেডভ্যাক ইঞ্জেকশন দিল। রিপোর্টে ধরা পড়ল পা ভেঙেছে। মাথার চোটটা তেমন গুরুতর না। সমস্ত শরীরে ব্যান্ডেজ নিয়ে সুস্থ শরীরে ফিরতে সময় লেগেছিল কম করে 2 সপ্তাহ, আর পায়ের প্লাস্টার খুলতে সময় লেগেছিল প্রায় 3 মাস। এরপর থেকে যতবার আমবাসার পাশ দিয়ে গেছি, বিশ্বাস করুন, চোখের সামনে শুধু কানে চোখ মারছি উল্টোনো নৃশংস চেহারা সামনে ভেসেছে। আর মনে পড়েছে টিলার ওপর সেই অভিশপ্ত কুঁড়ে ঘরখানা। আর আমি চেঁচিয়ে ড্রাইভারকে বলেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই জায়গাটা পেরিয়ে চলো, আরে তাড়াতাড়ি গাড়ি চালাও। ভগবান যখন আছে, শয়তানও নিশ্চয়ই থাকবে। খামোখা বিজ্ঞানের দোয়াই দিয়ে ভূতেদের সবসময় অবজ্ঞা করবেন না তো। ভূত বলে কি মানুষ নয় ওরা? শুনছিলেন আজকের গল্প প্রদীপ্তদের লেখা কানি ঝুকমার টিলা। আজকের গল্পে সূত্রধর এবং কথকের ভূমিকায় আমি অর্ণব, সুপ্রিয়র ভূমিকায় মৃণাল, বিজেনের ভূমিকায় সৌভিক, কানি ঝুকমার ভূমিকায় সায়নদীপা। গল্পের স্ক্রিপ্টিং সায়নদীপা, পোস্টার শুভজিৎ, এডিটিংয়ে রাহুল এবং অনিমেষ, আবহতে আমি অর্ণব। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তবে গল্পটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।